বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। AK-47 এর ট্রিগার ছুঁয়ে থাকা আঙুলের চেয়ে ইভিএম মেশিনের বোতাম টেপা আঙুলের শক্তি অনেক বেশি। হিংসা কবলিত জম্মু ও কাশ্মীরের সাম্বায় নির্বাচনী সভায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। AK-47 এর ট্রিগার ছুঁয়ে থাকা আঙ্গুলের চেয়ে ইভিএম মেশিনের বোতাম টেপা আঙ্গুলের শক্তি অনেক বেশি বলে হিংসা কবলিত জম্মু ও কাশ্মীরের জনসভায় মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। 3 দিন আগেই রাজ্যে রক্তবন্যা বয়ে গিয়েছে জঙ্গি তাণ্ডবে। সেই ক্ষত শুকানোর আগেই সোমবার সাম্বায় নির্বাচনী সভায় জম্মু ও কাশ্মীরের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ্যবাসীর বিপুল অংশগ্রহণের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যবাসীকে বিজেপির পক্ষে স্পষ্ট রায় দেওয়ার আহ্বান জানান মোদী। সেই সঙ্গে ভূস্বর্গ থেকে ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়া কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের বিষয়টিকে জাতীয় দায়িত্ব বলেও অভিমত জানিয়েছেন তিনি। তার আশ্বাস, যারা উদ্বাস্তু হয়েছে তাদের পুনর্বাসন দেবে তার সরকার। মোদী দাবি করেন, যে যুবকরা বিপথগামী হয়েছিলেন অতীতে, তারা এখন AK-47 এর বোঝা, ভার কি বিষম বস্তু তা বুঝতে পারছেন। তারা এখন অ্যান্ড্রয়েড 1 হাতে তুলে নিতে চাইছেন। এদিন মোদীর আক্রমণের নিশানায় ছিল ফারুক উমর আবদুল্লাহ ও মুফতি পরিবার। রাজ্যে বংশানুক্রমিক শাসন চলছে বলে কটাক্ষ করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে একটা স্থিতিশীল সরকার প্রয়োজন। প্রধানমন্ত্রীর কথায়, আপনারা বাপ ছেলের ভূমিকা দেখেছেন, আপনারা বাবা মেয়ের শাসনও দেখেছেন, আপনাদের জন্য কিছু কি করেছেন ওরা? AK-47 के ट्रिगर पर उंगली दबती है, उससे ज्यादा ईवीएम मशीन पर दबने वाली उंगली की ताकत ज्यादा होती है। AK-47 के ट्रिगर पर दबने वाली उंगली किसी की जान ले सकती है, लेकिन ईवीएम मशीन पर दबने वाली उंगली एक देश की जिंदगी बदल देती है, और ये काम आपने किया है। और इसलिए मेरे भाइयों बहनों, पूरा देश आज जम्मू कश्मीर का जय जयकार कर रहा नहीं है। जब मैं जम्मू कश्मीर नहीं आया, पहले खबरें आती थी कि प्रधानमंत्री आने वाले हैं, और कभी कभार आ जाते थे ये एक ऐसा प्रधानमंत्री है जो प्रधान सेवक के रूप में काम कर रहा है, और बार बार आता है, हर महीने आता है। जुलाई में भी आया, अगस्त में आया, सितंबर में आया, अक्टूबर में आया, नवंबर में आया, और मैंने कहा था दिसंबर में भी आऊंगा, आ गया। बार बार आऊंगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রাতে দিল্লির এক তরুণীকে ধর্ষণের অভিযুক্ত ড্রাইভারকে রবিবার মথুরা থেকে আটক করল দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ বাহিনী। এদিকে এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সরকারি বাসভবনের বাইরে পৃথক বিক্ষোভ দেখালো আম আদমি পার্টি ও কংগ্রেস কর্মীরা। ভুল হয়ে গেছে, আমি কি করব? জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী অফিসারকে নিজের দোষ কবুল করে এমনটাই জানালো দিল্লির ধর্ষক ড্রাইভার। রবিবার রাতে মথুরা থেকে ধরা পড়ে অভিযুক্ত ক্যাব ড্রাইভার। শুক্রবার রাতে দিল্লির এক তরুণীকে ধর্ষণে অভিযুক্ত এই ক্যাব ড্রাইভারকে সোমবার আদালতে পেশ করা হয়। তবে এই প্রথম নয়, এর আগেও 2011 সালে ওই ক্যাব ড্রাইভারের ধর্ষণের অভিযোগে হাজতবাস হয়েছিল। রবিবার উত্তরপ্রদেশের মথুরা থেকে শিবকুমার যাদব নামের ওই ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ। দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে মথুরারই বাসিন্দা এই ব্যক্তি। অভিযুক্ত ড্রাইভার ইন্টারন্যাশনাল ক্যাব বুকিং কোম্পানি ইউবারের কর্মী। গুড়গাঁওয়ের একটি ফিন্যান্স কোম্পানির অ্যানালিস্ট 25 বছরের এক মহিলা শুক্রবার রাতে অফিস থেকে উত্তর দিল্লিতে তার বাড়ি ফিরছিলেন শিবকুমার যাদবের গাড়িতে। অভিযোগ, ভয় দেখিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে যাদব। নির্যাতিতা তার বয়ানে জানিয়েছেন, বাড়ি ফেরার পথে আমি হঠাৎ করেই গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর বুঝতে পারি গাড়িটি একটি নির্জন স্থানে থেমে আছে আর ড্রাইভার আমার শ্লীলতাহানির চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, ড্রাইভারকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাকে বেশ কয়েকবার চড় মারে। খুনের হুমকি দিয়ে এরপর যাদব তাকে ধর্ষণ করে বলে তিনি জানিয়েছেন। এমনকি বাড়িতে নামিয়ে দেওয়ার সময়ও যাদব তাকে বলে পুলিশের কাছে গেলে সে ওই মহিলাকে মেরে ফেলবে। निश्चित करना चाहिए कि वो किस तरह से लोगों को अपने एम्प्लॉय रखते हैं। इसमें तो मैं समझती हूँ कि उनको कंपनी को बैठ कर देना चाहिए, बिल्कुल कंपनी बंद हो जानी चाहिए, और मुलजिम को पुलिस जो है लगी हुई है। हम लोग लगातार शनिवार से उनके टच में हैं
और लड़की का भी काउंसलिंग कर रहे हैं, उसका मेडिकल वगैरह हमने कराया है। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সরকারি বাসভবনের বাইরে পৃথক বিক্ষোভ আম আদমি পার্টি কংগ্রেস কর্মীদের। শুক্রবার রাতে উবেরের ট্যাক্সিতে সাওয়ার মহিলার ধর্ষণের ইস্যুতে রাজনাথের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখানোয় তাদের আটক করে পুলিশ। এদিকে দিল্লির উবের ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ট্যাক্সি চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। সোমবার লোকসভায় এই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে ব্যাখ্যা করে এদিন সংসদে রাজনাথ সিং বলেন, কেন্দ্রীয় সরকার এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেছে। অভিযুক্ত ট্যাক্সি চালকের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। As soon as information was received by the Delhi police, a case was registered via FIR number 1291/14 dated 6/12/14 under section 376, 323, 506 IPC at police station Sarai Rohila. Immediately, police teams were formed to identify and locate the culprit. The woman was sent for medical examination and she was also counseled by an NGO volunteer authorized by Delhi. Accused has been arrested on 7/12/2014 from Mathura and has been brought to Delhi where he will be produced before court on 8/12/2000. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যোজনা কমিশনকে ভেঙে নতুন প্রতিষ্ঠান গড়ার বিষয়ে সায় দিয়েছে বেশিরভাগ মুখ্যমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অধিকাংশ রাজ্য। বৈঠক শেষে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যোজনা কমিশনকে ভেঙে নতুন প্রতিষ্ঠান গড়ার বিষয়ে সায় দিয়েছেন বেশিরভাগ মুখ্যমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অধিকাংশ রাজ্য। বৈঠক শেষে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন জেটলি জানান, বেশিরভাগ রাজ্যই এমন প্রতিষ্ঠানের হয়ে সওয়াল করেছেন যেখানে কেন্দ্র ও রাজ্য সমমর্যাদা ও গুরুত্ব পাবে। মোদি তাদের আশ্বস্ত করেছেন, The process of policy planning has to now change from top to bottom to top. There is a need to decentralize both power and planning. States have to be strengthened. এদিনের বৈঠকের ফলাফল খতিয়ে দেখবে সরকার। প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েই মোদি যোজনা কমিশনকে বিলুপ করে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিষ্ঠানের কাঠামো কেমন হবে, দায়িত্ব কি হবে এবং কিভাবে তা কাজ করবে, এসব বিষয়ে রাজ্যগুলির মতামত নেওয়ার জন্য এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও। আরও শক্তিশালী, দায়বদ্ধ, স্বায়ত্তশাসিত এবং দেশ ও জাতি গঠনে একটি কার্যকরী যোজনা কমিশন চাইলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। Nomenclature may be changed. We don't bother for all these things. But the very concept, basic concept, fundamental concept of planning commission cannot be ruled out. The planning commission should not be constituted only by the representatives of the center. So the central ministers must be there and state chief ministers should also be there. বস্তুত মোদির এই পদক্ষেপকে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তুমুল আক্রমণ শুরু করে কংগ্রেস। এদিন সেই জবাবের প্রত্যুত্তর দিয়েছেন মোদি। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যোজনা কমিশনের কাজ খতিয়ে দেখার পরামর্শ প্রথম দিয়েছিলেন তার পূর্বসূরি মনমোহন সিং। তিনি জানিয়েছেন, 1992 সালে প্রথম যোজনা কমিশনের কাজ পুনর্বিবেচনা করে দেখার দাবি উঠেছিল। Planning process must ensure that social sectors, tribals and other vulnerable sections, empowerment initiatives do not suffer on account of the resource crunch. There must be better organization, that is Council of Ministers headed by Prime Minister. There must be Council of Chief Ministers headed by Prime Minister, and also there will be Secretariat, and also there will be some subcommittees. योजनाओं को एक शेप में मत बनाइए, अलग अलग राज्यों को स्वतंत्रता दीजिए। अधिकांश लोग इस बात के समर्थक थे कि इसको नया दिशा देना चाहिए, नया रूप देना चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নরেন্দ্র মোদী সরকার জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার, জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমার এই ঘোষণার পর বিতর্কের ঝড় শুরু হয়েছে। দিল্লিতে
ভগবদ গীতার 5151 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুষমা স্বরাজ এই ঘোষণা করেন। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সহ বেশ কয়েকজন বিজেপি নেতা। এরপর সুষমা স্বরাজ বলেন, তিনি কোনো মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে এই কথা বলছেন। সুষমা স্বরাজ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে জাতীয় গ্রন্থ হিসেবে ভগবদ গীতা প্রেসিডেন্ট বারাক ওবামাকে উপহার হিসেবে তুলে দেন। এরপর সুষমা স্বরাজ বলেন, গীতায় সবার সব ধরনের সমস্যার সমাধানের জবাব আছে, তাই গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করা উচিত। তিনি বিদেশমন্ত্রী হিসেবে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করছেন তার কৃতিত্ব তিনি ভগবত গীতাকে দিয়েছেন। बहुत बार लोग ये सोचते हैं गीता, रामायण, महाभारत, भागवत ये तो बुढ़ापे में पढ़ने की चीजें हैं, लेकिन जब वो बुढ़ापे में गीता खोलते हैं तो कहते हैं काश हमने ये जिंदगी के युवावस्था में पढ़ी होती। तो जिन चीजों का सामना हमने अपने तरीके से किया और आज यहाँ पहुंचे, उसकी बजाय अगर हम गीता के रास्ते चलकर अपनी जिंदगी जिए हुए होते तो हमें कष्ट नहीं होता और आज हम कहीं के कहीं होते। जो आज पढ़नी है, जो आपको जीवन के जीने का रास्ता देगी, आपका माध्यम बनेगी। और इसीलिए मैंने संसद में खड़े होकर कहा था कि श्रीमद् भगवद गीता को राष्ट्रीय ग्रंथ घोषित किया जाना चाहिए। अभी उसकी औपचारिक घोषणा तो सरकार आने के बाद नहीं हुई, लेकिन स्वामी जी महाराज मुझे ये बताते हुए खुशी है कि अमेरिका के राष्ट्रपति बराक ओबामा के हाथ में प्रधानमंत्री ने अपनी ओर से श्रीमद् भगवद गीता भेज करके इसको राष्ट्रीय ग्रंथ जैसा सम्मान तो पहले ही दे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। রাজনগর ডিমাতুতে চন্দ্রপুর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া 3 দিনব্যাপী 22তম সংহতি মেলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ কাঁপাচ্ছে শিল্পীরা। এবছর মেলার সংহতি পুরস্কার পাচ্ছেন জনশিক্ষা আন্দোলনের কর্মী সতীশ দেববর্মা এবং অধ্যাপক মুজাহিদ রহমান। উদ্বেলিত চন্দ্রপুর, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে হাজারো নরনারীর পদভারে চঞ্চল চন্দ্রপুর মসজিদ প্রাঙ্গণ। সংহতি মুক্ত মঞ্চে শনিবার রাতে মণিপুরের শিল্পীদের অনবদ্য মার্শাল আর্ট দেখে রবিবারও ঘোর কাটেনি দর্শকদের। অরুণ ও সমর্জিতের মহিলা বেশে মণিপুরের ট্রেডিশনাল নৃত্যশৈলী দেখে অপলক নয়ন অনেকের। 22তম সংহতি মেলার প্রথম সন্ধ্যায় জনসমাগম কিছুটা কম হলেও যারাই এসেছিলেন প্রত্যেকেই নিজেদের ভাগ্যবান বলে মনে করেছেন মণিপুরী পরিবেশনা দেখে। ভারতীয় গণনাট্য সংঘ ও নানা বামপন্থী দলের এই শিল্পী দল সকলের মন জয় করে নিয়েছে এদিন। এদিকে সংহতি মেলায় রবিবারও জমজমাট আয়োজন মাথিয়েছে সকলকে। বড়পাথরের সাংস্কৃতিক অনুষ্ঠান, মুড়াসিংপাড়া মমতা সতীর্থদের বাউল, গণশিল্পী সমীর ধর সকলেই মেলা পাগল মানুষকে তৃপ্ত করেছেন। অন্যদিকে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক সুধন দাস জানান, খোয়াই পদ্মবিলের 80 বছর পার করা এক সময়ের জনশিক্ষা আন্দোলনের কর্মী সতীশ দেববর্মা এবং রামঠাকুর কলেজের অধ্যাপক মুজাহিদ রহমানকে দেয়া হবে সংহতি পুরস্কার। সোমবার মেলার শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানে আসছেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক ও বিধায়ক জসবির ত্রিপুরা, বিলোনিয়ার পুরপিতা দীপঙ্কর সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মঞ্চ কাঁপাবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, রাজ্যের লোকশিল্পী ডক্টর উত্তম সাহা এবং ত্রিপুরা রাজ্য রাইফেলস প্রথম ব্যাটালিয়নের অর্কেস্ট্রার শিল্পীরা। প্রত্যাশাভাবেই শেষ দিনে ব্যাপক ভিড়কে সামলাতে প্রস্তুত চন্দ্রপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সুরেশ দাস। ঘটনাটি ঘটে রবিবার মেলাগড় বিওসি এবং মেলাগড় থানার মাঝামাঝি রাস্তায়। এক বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সুরেশ দাস। ঘটনা রবিবার রাতে। ঘটনায় জানা যায়, রবিবার রাতে আনুমানিক 10:30 নাগাদ মেলাগড় বিওসি সংলগ্ন একটি বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বিওসি ও মেলাগড় থানার মাঝামাঝি স্থানে দ্রুতগতিতে আসা একটি বাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সুরেশবাবু।
তার বাঁ হাতটি ভেঙে যায় এবং তার ডান পায়েও আঘাত লাগে। যদিও ঘটনার পর পালিয়ে যায় বাইক চালক। পরে এলাকাবাসীরা ছুটে এসে তাকে মেলাগড় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত সুরেশ দাস সিপিএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্যের পাশাপাশি তিনি দীর্ঘদিন মেলাগড় পঞ্চায়েত সমিতি ও পরে কিছুদিন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের পদ সামলেছেন। এই ঘটনায় মহকুমাবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে কেউ কি ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে কিংবা এটা নেহাতই একটা দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দিনে 5 কোটি টাকার গাঁজা বাগান ধ্বংস করল কমলাসাগর আউটপোস্টের পুলিশ। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ওসি দেবব্রত বিশ্বাস। 5 দিনে 5 কোটি টাকার গাঁজা বাগান ধ্বংস করল কমলাসাগর আউটপোস্টের পুলিশ। বলা যেতে পারে বেশ বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। সোমবার সারাদিন কমলাসাগর এলাকার খামারহাটি, পাথারিয়ায় ও দক্ষিণ মধুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওসি দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রায় 15,000 গাঁজা গাছ ধ্বংস করে, যার বাজার মূল্য 10 লক্ষ টাকার অধিক। গত 5 দিনে বেশ সাফল্য অর্জন করতে পেরেছে ওসি দেবব্রত বিশ্বাস, এসএসআই শিবরঞ্জন দেবনাথ ও প্রমোদ দেববর্মার নেতৃত্বে। জানান আগামী দিনেও তা জারি থাকবে। মধুপুর আর এই খামারহাটি এরিয়াতে ছিল আর কি। কতটা গাছ কাটছেন আজকে? আজকে টোটাল আমাদের 20,000 মতো গাছ কাটা হয়েছে। মূল্য কত হতে পারে? আনুমানিক 12 লাখ টাকা হতে পারে। আপনারা অভিযান কতদিনের মধ্যে করছেন? এমন কন্টিনিউ ধারাবাহিকভাবে আমাদের চলছে। আজকে 4-5-7-8 দিন চলছে এইভাবে অভিযান। কতটা গাছ কাটছেন এই পর্যন্ত আপনার এলাকার মধ্যে? অ্যাকচুয়ালি হিসাব তো করা হয়নি, তারপর আনুমানিক 2-3 কোটি তো হবেই। কেমন আগামী দিন জারি অবস্থা থাকবে? অ্যাকচুয়ালি তো আমাদের চলছে, আগামী দিনও এইভাবে চলবে। যেসব জায়গাতে খবর আছে সব জায়গাতে কাটা হবে। এর মধ্যে আপনারা কেউ সাহায্য করছে? বিএস অন্য সাহায্য করছেন না আপনারা নিজেরাই করছেন? এখানে কমলাসাগর অফিসার স্টাফ যারা আছে ওরা নিলেই সবগুলো কাটছে। সবচেয়ে বড় ব্যাপার হলো পুলিশ কারোর সাহায্য না নিয়েই নিজেরাই গাঁজা বাগানে হানা দিচ্ছে। উল্লেখ্য, কোনো বিএসএফ এর সাহায্য ছাড়াই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বোলেরো গাড়ির ধাক্কায় আহত হলেন 50 বছরের এক পথচারী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। সোমবার 7 সকালে দুর্ঘটনার কবলে পড়ল 50 বছরের এক পথচারী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। গুরুতর আহত অবস্থায় রঞ্জিত দেববর্মাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ঘটনার বিবরণে জানা যায়, রাংখলপাড়ায় রঞ্জিত দেববর্মা বাইসাইকেল নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং দ্রুতগতিতে আসা AS11G 9012 নম্বরের বুলেরো গাড়িটি অপর দিক থেকে এসে রঞ্জিত দেববর্মাকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রঞ্জিত দেববর্মা মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকার লোক রঞ্জিত দেববর্মাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ও সমস্ত শরীরে চোট লাগে। তার নাক এবং মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। রঞ্জিত দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসকরা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। অ্যাকশন দেখুন 10টা 10 নাগাদ একটা এক্সিডেন্ট এসছে। অটো করে একজন ওখানকারই প্রতিবেশী নিয়ে এসছে। উনি সাইকেল চালাচ্ছিলেন, তখন যখন ওনাকে গাড়ি একটা ধাক্কা দেয়। উনি এখানে এসছে, আসার পর ওরকম এক্সটার্নাল ইঞ্জুরিজ কিছু নেই, কিন্তু মনে হচ্ছে ইন্টারনাল ব্রিদিং, ইন্টারনাল হ্যামোরেজ কিছু হচ্ছে, যার কারণে নেজাল এবং মাউথ ব্লিডিং কিছু পজিটিভ আছে। তাই আমরা জিবিতে রেফার করেছি। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কোনানে হয়েছে? কুশিন্দ্রাই বাজার। তাই নিয়ে কই আইতে আসছিল? কি দিয়া? বাইসাইকেল। কি গাড়ি বাড়ি দিছে কইতারেন নি? গাড়ির নাম্বার জানেন? পুলিশ গাড়িটিকে আটক করলেও ড্রাইভার পলাতক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 24 ঘন্টায় আমবাসায় আটক 3 চোর। উদ্ধার করা হয় 6 বস্তা তিল। ঘটনা আমবাসা বাজারে। আগের মতো না হলেও মাঝে মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে নিশি কুটুম্বেরা, যার ফলে অতিষ্ঠ আমবাসাবাসী। সংবাদে প্রকাশ আমবাসা থানাধীন আমবাসা বাজারে জনৈক ব্যবসায়ী চঙ্গারি পণ্ডিতের দোকান থেকে শনিবার রাত আনুমানিক 11টা নাগাদ চোরেরা 6 বস্তা তিল নিয়ে চম্পট দেয়। খবর অনুযায়ী আমবাসা থানার পুলিশ তদন্তে নামে। রবিবার সন্ধ্যায় কোলাই গন্ডাছড়া থেকে শান্তিরঞ্জন দেববর্মা নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী হালাহালি থেকে পিপাসা মগ মনোরঞ্জন দেববর্মা নামে 2 জনকে গ্রেপ্তার করে। পরে আমবাসা বিবেকানন্দ নগরে তাদের ভাড়া বাড়ি থেকে 6 বস্তা তিল উদ্ধার করে পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি স্বপন দাশগুপ্ত, এসআই রঞ্জিত দেবনাথ এবং সুমন্ত ভট্টাচার্য। 6 তারিখ রাত্রে
আমবাসা বাজারে চঙ্গি পণ্ডিতের দোকানে, যেখানে তিল, চাল এবং শস্য বিক্রি হয়, এই দোকানের একটা গুদাম আছে। গুদামের পেছন দিয়ে বেড়া কেটে চোরেরা 8 বস্তা সিড নিয়ে যায়। একটা গ্রুপ কিছু ব্যাগ নিয়ে হালাহালাইতে যায় এবং সেটা ডিসপোজ করার চেষ্টা করে। এই খবর পাওয়ার পরে আমরা কমপ্লেনেন্টকে নিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে কমপ্লেন্ট দেখে উনি আইডেন্টিফাই করলেন যে এই বস্তাগুলি ওনার দোকান থেকে চুরি হয়। কত টাকার বস্তা এই মাল? এবং সেখানে তখন এই বস্তাগুলি আমরা সিজ করি এবং ওইখানে খোঁজ নিয়ে 2 জন আসামিকে আমরা অ্যারেস্ট করি এবং তারা স্বীকার করে ওই জায়গাতেই যে তারা আরেকজন সহ শান্তি দেববর্মা সহ চুরি করেছে। পরে তাদেরকে নিয়ে এসে আমরা ওই শান্তি দেববর্মাকে অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট করে থানায় নিয়ে এলাম। উল্লেখ্য, শান্তিরঞ্জন দেববর্মা যে আজ থেকে 1 বছর আগে আমবাসা মহকুমার দাগি চোর হিসেবে চিহ্নিত, বর্তমানে সে রিকশা চালায়। তবে ঘটনা স্বীকার করে 3 জনই। তাদের বাড়ি কোলাই গন্ডাছড়ায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আয়ুষ বিভাগের যৌথ উদ্যোগে রবিবার তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর হাই স্কুলে একদিনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশন সহ সম্পাদক সুনন্দা ভট্টাচার্য সহ অন্যান্যরা। একটা সময় ছিল গাছ লতাপাতা দিয়ে চিকিৎসা করত মানুষ। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নে গাছ লতাপাতা থেকে তৈরি হলো আয়ুর্বেদিক ঔষধ। কিন্তু সরকার এবং কিছু আধিকারিকের ব্যর্থতায় আয়ুর্বেদিক চিকিৎসা আজও মানুষের কাছে পৌঁছতে পারেনি। সময় মতো পাওয়া যায় না ওষুধ। স্বাস্থ্য শিবিরে এসে এমনটাই জানালেন ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সুনন্দা ভট্টাচার্য। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আয়ুষ বিভাগের যৌথ উদ্যোগে রবিবার তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর হাই স্কুলে একদিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। গ্রামীণ জনগণের কাছে আয়ুর্বেদিক চিকিৎসা এবং তাদের সুস্থ জীবনযাপনের লক্ষ্যে রাজ্যের প্রতিটি মহকুমায় এই ধরনের শিবির করা উদ্যোগ গ্রহণ করেন অ্যাসোসিয়েশন। শিবিরে 5 জন চিকিৎসক প্রায় 1.5 শতাধিক রোগীকে চিকিৎসা করেন এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করেন। পাশাপাশি ম্যালেরিয়া রক্ত পরীক্ষাও করা হয়। শিবিরের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সুনন্দা ভট্টাচার্য বলেন, প্রাচীন যুগ থেকে চলে আসা আয়ুর্বেদিক চিকিৎসা সরকারি কিছু আধিকারিকের সদিচ্ছার অভাবে আজও জনগণের কাছে পৌঁছতে পারেনি। সরকার টাকা দিলেও সময় মতো ওষুধ পাওয়া যায় না। অ্যালোপ্যাথিক চিকিৎসা পরিষেবাকে যতটা গুরুত্ব দিয়ে দেখা হয়, সেদিক থেকে আয়ুর্বেদকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। তিনি আরও বলেন, আমরা আজকে অল ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তেলিয়ামুড়া হাসপাতালের আমাদের আয়ুর্বেদিক চিকিৎসক একসাথে যৌথ উদ্যোগে আমরা কৃষ্ণপুর স্কুলে একটি স্বাস্থ্য শিবির করছি। সেটার মূল লক্ষ্য হলো স্বাস্থ্য সচেতনতা এবং মানুষকে সুস্থ। এটা ঠিক, আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সার্বিকভাবে মানুষ এখনও সেটা ঘরোয়াভাবেই করে থাকে, কিন্তু তৃণমূল স্তরে সেই চিকিৎসা ব্যবস্থা এখনো পৌঁছাতে পারেনি। সাধারণ মানুষের, আমরা যেখানে যেখানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে আমরা দেখছি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় রোগ আক্রমণের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। এটা আমাদের যেহেতু প্রথাগত চিকিৎসা, তার ওষুধও আমাদের ভারতেই তৈরি হয়। যেহেতু আমাদের দেশে তৈরি হয়, ওষুধের জন্য যে পয়সাটা মানুষের লাগে সেটা আমাদের দেশেই থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই তুলাশিকর ব্লকের অধীন বাদলাবাড়ি এডিসি ভিলেজের তুইবাগলাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছড়ার জলেই বর্ষা শিশুদের। রাজ্যের উপজাতি এলাকাতে এই করুণ দৃশ্যই ধরা পড়ে। রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রীর বিধানসভা এলাকাতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা ছড়ার নোংরা অপরিশোধিত জলের পুষ্টিতেই বেড়ে উঠছে জলবাহিত রোগ, পেটের অসুখ নিয়ে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের এই করুণ চেহারা মানুষকে নতুনভাবে ভাবতে বাধ্য করাবে। কিন্তু তুলাশিকর ব্লকের অন্তর্গত এডিসি ভিলেজের বাদলাবাড়ি, আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলেই তুই বাগলাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 16 জন শিশু সরকারিভাবে পুষ্টিকর খাবার খাচ্ছে ছড়ার নোংরা জলের সাথে। তুই বাগলাই এডিসি ভিলেজের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সুভাষী দেববর্মা জানালেন, 2011 সাল থেকেই ছড়ার জল ব্যবহার করে রান্নার কাজ করা হচ্ছে। তিনি আরও জানান, কতজন স্টুডেন্ট আছে? বেশি না, 15 জন। খাওয়া দাওয়া কি রকম হয়? খাওয়া দাওয়া মোটামুটি ভালো। খিচুড়ি খাওয়া। তো জল কই থেকে আনেন? ছড়া থেকে।
সরার থেকে এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। তো এই জল খাইলে তো পোলা মানে অসুখ হবে পেটে। কতদিন ধরে এরকম চলছে? প্রথম থেকে এরকম। এখানে মেম্বার টেম্বার আপনারা জানাইছেন? জানাইছে। কিটা কইছে? কিছু কইছে না। এরকমই চলছে। তুই বাগলাই এডিসি ভিলেজের ভিলেজ চেয়ারম্যান সেন্টু দেববর্মার কাছে এলাকাবাসী বারবার দাবি জানিয়েও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ। চেয়ারম্যান নিজে বিশুদ্ধ পানীয় জল পান করে তৃষ্ণা নিবারণ করেন, আর এলাকার সাধারণ মানুষের ভাগ্য ছেড়ে দেওয়া হয়েছে প্রকৃতির উপর। তুই বাগলাই কি অঙ্গনাদি স্কুল? পানীয় জলের কি ব্যবস্থা আছে? পানীয় জল কোনো ব্যবস্থা নাই। দেখুন সারাদিন আমরা সরা জল তুলে খাওয়া লাগে। এখানে কুয়াট নাই আর কল নাই, কিচ্ছু নাই। আমি তো অনেক বারে বারে কইতাছে, এই আমি রিপোর্ট দিলে তো একসেপ্ট করে না। তো এটা কোন এডিসি ভিলেজ পড়ছে? এটা তো আমরা এই তুলাশিগড় তো ব্লক। গ্রাম কোনটা? গ্রাম পঞ্চায়েত কোনটা? ইয়ো বাদলাবাড়ি। মেম্বার তো সব সময় এখন তাই গেছে মেম্বার। আমরা তো ওই চেয়ারম্যান আছে এখন সেন্টুরও তো আমি জানাইছে, কিছু করে না। এখন পোলা মানে জল খায় কিভাবে? এই সরে জল তুলে খায়, এখান তো জল পাই না। কি বানানো হয়েছে? এটা কন্ট্রাক্টর আইয়া ইসে বানিয়ে দিছে, এখন কই জল পাইবো? বৃষ্টি হলে জল আইয়ে। এই সময়ও তো সব সময় ভালো জল পড়ে না মোটামুটি। এই তো মাস্টার আছে তো। কি নিদারুণ দৃশ্য! শহরের শিশুরা থাকে দুধে ভাতে, আর প্রত্যন্ত অঞ্চলগুলির দুধের শিশুরা ছড়ার জলে একটু একটু করে বড় হয়ে উঠছে। নতুন প্রজন্ম তৈরি